লখনৌ অধিবেশনে মতিলাল নেহেরু সংবিধানের খসড়া পেশ করে। মতিলাল নেহেরু সংবিধানের খসড়া পেশ করে। হুম। হ্যাঁ বলো। হুম, 4:30টায় বেরোবে। হুম হুম হুম। ওকে, পেশ করে। এই খসড়া নেহেরু রিপোর্ট নামে পরিচিত। এই খসড়া নেহেরু রিপোর্ট নামে পরিচিত। এই রিপোর্টে এই রিপোর্টে ভারতের জন্য এই রিপোর্টে ভারতের জন্য কি বলা ছিল? এই রিপোর্টে অনেক কিছু ছিল, কিন্তু মেন বিষয়টা লেখাবো। দেখো এই রিপোর্টে, মানে এই যে নেহেরু রিপোর্ট মানে সংবিধান এর খসড়া একটা। তো এখানে কি বলা হয়েছিল? এখানে বলা হয়েছিল যে আমাদের মানে ডোমিনিয়ন স্ট্যাটাস দিতে হবে, এবং এই ডোমিনিয়ন স্ট্যাটাস লিখে নাও, ভারতের জন্য ডোমিনিয়ন স্ট্যাটাস বা ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে স্বায়ত্তশাসনের দাবি করা হয়। আর একবার বলুন। আহ, এই রিপোর্টে ভারতের জন্য ডোমিনিয়ন স্ট্যাটাস বা ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে স্বায়ত্তশাসনের দাবি করা হয়। ওহো, আপনি এটা বলেছিলেন একবার যে এটাকে ওই জওহরলাল নেহেরু রিজেক্ট করেছিল, যে না, কোনো ডোমিনিয়ন স্ট্যাটাস নয়, আমাদের পূর্ণ স্বরাজ চাই। হুম, হয়েছে। এবারে এই যে কথাগুলো বলা হয় নেহেরু রিপোর্টে যে সমস্ত বিষয়গুলো বলা হয়, এই সমস্ত বিষয়গুলো এগুলো অনেকে পছন্দ হয়নি। মানে মুসলিম লীগ, শিখদের যে ইয়ে, মুসলিম লীগ, তারপরে হিন্দু মহাসভা স্যার, এটা কি বললেন স্বায়ত্ত শাসনের? স্বায়ত্তশাসনের দাবি করা হয়, স্বায়ত্তশাসনের দাবি করা হয়। মানে নেহেরু চেয়েছিলেন, এই মতিলাল নেহেরু যে সংবিধানের খসড়া পেশ করেছিলেন, সেটা বলেছিলেন যে তোমরা মাথায় থাকো, আমাদের নিজস্ব মানে স্বায়ত্ত শাসন, ডোমিনিয়ন স্ট্যাটাস দিতে হবে। এই ডোমিনিয়ন স্ট্যাটাস মিন্স কি? ব্রিটিশ সাম্রাজ্যের অধীন, মানে তোমরা আমাদের কন্ট্রোল করবে, কিন্তু আমাদের একটা স্বায়ত্ত শাসন। যেমন ধরো, ওই এখন বর্তমানে রয়েছে ধরো ওই চীনের আন্ডারে হচ্ছে হংকং, সরি ওই সিঙ্গাপুর না, নাই হংকং তো, হংকং হংকং হংকং। তো হচ্ছে ওই রকম আর কি, যেমন তিব্বত, এরকম আর কি। তো এগুলো হচ্ছে কি ডোমিনিয়ন স্ট্যাটাস। এই ডোমিনিয়ন স্ট্যাটাসের কথা নেহেরু রিপোর্টে বলা হয়, কিন্তু এই নেহেরু রিপোর্টটাকে অ্যাকসেপ্ট করেনি কারা? হিন্দু মহাসভা, তারপরে হচ্ছে শিখ, তারপরে হচ্ছে মুসলিম লীগ, এরা কি, বা অনুন্নত সম্প্রদায়, এই সমস্ত মানে এইটাকে বিরোধিতা করে। ঠিক আছে, ওকে। এবারে এটা করলো কে? এটা করেছে পুরোটা কংগ্রেসের। এবার হচ্ছে ওইদিকে তো আমরা একটা নতুন মুসলিম লীগ বলে একটা হয়েছিল। তা মুসলিম লীগের একটা দাবি বলছে, ভাই ওরা তো ওইসব করলো, তাহলে আমাদের একটা দাবি হোক। হুম। জিন্না জিন্না মুসলিম লীগের অধিবেশন। এবারে হচ্ছে ওই 1929 সাল, মানে পরের বছর 1928 আর 1929, মানে তার পরের বছর 1929 সালে হচ্ছে মুসলিম লীগের অধিবেশন বসে। ঠিক আছে, দিল্লিতে মুসলিম লীগের অধিবেশন বসে, দিল্লিতে হলো। এই দিল্লিতে যে অধিবেশন হয়, মুসলিম লীগের যে অধিবেশন হয়, সেই অধিবেশনে জিন্না মানে মোহাম্মদ আলী জিন্না, সে মানে ওই খসড়া মানে সংবিধান তৈরির মতো একটা খসড়া পেশ করে, বলছে 14 দফা দাবি পেশ করেন, মানে তার 14টা দাবি ছিল, যেটা 14 দফা দাবি নামে পরিচিত। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো 1929 সালে দিল্লিতে 1929 সালে দিল্লিতে মুসলিম লীগের অধিবেশনে
14 দফা দাবি পেশ করে। মুসলিম লীগের অধিবেশনে 14 দফা দাবি পেশ করে। স্যার আপনি এই কোশ্চেনটা বলছেন, নেহেরু কমিটির রিপোর্ট জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে একটি উপযুক্ত সমাধি লাভ করেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যান্সার পেয়ে গেছে মনে হয় স্যার। কি জানি না, অ্যান্সার নয়, ওটা কলকাতা, মাদ্রাজ, লাহোর, বোম্বাই, 4টে অপশন দেওয়া আছে তো। ওটা অ্যান্সার এখনো কমিশন ছাড়া কেউ দিতে পারবে না, কমিশন জানে। না, এতক্ষণ তো বিভিন্ন ইনস্টিটিউশন দিয়ে দেওয়ার কথা রেজাল্ট, এটাই বলছি। আচ্ছা, তাহলে কি হলো, 14 দফা দাবি পেশ হলো। ওকে, লেখা হয়ে গেছে। স্যার, এই যে আপনি বললেন যে ঠিক শিওর নয় আপনি কোনটা, আপনি তো এটাই জানতেন এরকম বললেন না যে অ্যান্সারটা। হুম হ্যাঁ, তো আপনি এটা অ্যান্সার করে আসছেন, নেগেটিভের ভয় তো ছিলই, হুম করেছেন তবুও। কি আছে? না, এই যে নেগেটিভের একটা ভয় থাকে না যে যদি ঠিক না যায় তো ওটা গেলেই আবার নেগেটিভও হয়ে যাবে। সেটা কি আছে, নেগেটিভ হবে, হয়েছে। নেক্সট লেখো, 1928 হলো, এবার হচ্ছে 28 কোথায়, 29 বললেন তো, হুম, 29 সালে মুসলিম লীগ। okay, এবার লেখো 1929 সাল, 31-এ লেখো 1929 সালে জওহরলাল নেহরু ও সুভাষচন্দ্র বসু পূর্ণ স্বাধীনতা দাবি তোলে। প্যারা চেঞ্জ করে লেখো 1929 সালে লর্ড আরউইনের ঘোষণাপত্র। প্যারা চেঞ্জ করে লেখো 1929 সালে লর্ড আরউইনের ঘোষণাপত্র। হেডলাইন। হুম দেখো 1929 সালে 31শে অক্টোবর লর্ড আরউইন একটি ঘোষণাপত্র জারি করে। আরেকবার বলুন লাইনটা। 1929 সালে 31শে অক্টোবর লর্ড আরউইন একটি ঘোষণাপত্র জারি করেন, করে বলেন, লেখো। ঘোষণাপত্র জারি করেন। হয়েছে। তো এখানে 1929 সালে অক্টোবর মাসে যখন লর্ড আরউইন, মানে লর্ড আরউইন হচ্ছেন বড় লর্ড আর কি, বড় লর্ড লর্ড আরউইন আসেন, এবং লর্ড আরউইন কি করলো, একটা মানে সরকারে এসে আর কি ক্ষমতায় বসে তার এসে একটা প্রতিশ্রুতি দিল, কি ঘোষণা করলো যে ভারতে ঔপনিবেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করা হবে, এবং এটা সরকারের লক্ষ্য। যেমন এখন সরকার বিভিন্ন প্রতিশ্রুতি দেয়, হ্যাঁ, 2,50,00,000 কর্মসংস্থান হবে, এসএসসি তে 2 লাখ কর্মসংস্থান হবে সামনে বছর, ভোটের আগে ডবল ডবল চাকরি হবে। তো এরকম যে বিভিন্ন ধরনের সরকার আসার জন্য যে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয়,
ঠিক আছে, ডবল ডবল চাকরি হবে, প্রতি বছর এসএসসি হবে, হ্যাঁ, ভোট দাও ভোট দাও, এরকম করে যেগুলো করে আর কি। তো এরকম আর কি। তো লর্ড আরউইন এটা করেছিল আর কি, ঘোষণাপত্র। হ্যাঁ, ভারতীয় ঔপনিবেশিক স্বায়ত্তশাসন প্রদান করাই হচ্ছে সরকারের মূল লক্ষ্য। ওকে, এটা 1 নম্বর পয়েন্ট, লিখে নাও। স্যার একটু বলুন আরেকবার, জারিকরণের পর কি লিখবো? করেন 1 নম্বর লেখো, পয়েন্ট করে লেখো। 1 নম্বর পয়েন্ট লেখো, ভারতে ঔপনিবেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করাই সরকারের প্রধান লক্ষ্য। প্রতিষ্ঠা করায় স্যার কি বললেন? প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করাই, করাই ছিল সরকারের মূল লক্ষ্য। হ্যাঁ। নাম্বার 2 লেখো, সাইমন কমিশনের রিপোর্ট সাইমন কমিশনের রিপোর্ট পেশ হলে নতুন সংবিধান রচনার জন্য লন্ডনে ভারতীয় নেতৃবৃন্দদের একটি গোল টেবিল বৈঠকে ডাকা হবে। কি স্যার? ভারতীয় নেতৃবৃন্দকে একটি গোল টেবিল বৈঠকে ডাকা হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে লর্ড আরউইন এই ঘোষণা করে আর কি, যে এরকম হবে যে তোমাদের ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে, এবং হচ্ছে একটা সংবিধান রচনার জন্য ডোমিনিয়ন স্ট্যাটাস তো দেবে, এবং কিভাবে চলবে সরকার, কিভাবে কি হবে, তো তার জন্য সংবিধান তৈরি করা হবে। তো সংবিধান সে কিভাবে তৈরি হবে, সাইমন কমিশন এসছে 1927 তৈরি হয়েছে, 28 ভারতে এসছে, এবং যে গঠিত এটা, তো এই সাইমন কমিশন যেটা বলবে, যে রিপোর্টটা দেবে, ওর ওপর ভিত্তি করে তোমাদেরকে ডাকা হবে সবাইকে, সমস্ত দলের নেতাকে। তোমরা যাবে, লন্ডনে যাবে। লন্ডনে আমাদের বস আছে, বস মানে প্রধানমন্ত্রী, ঠিক আছে। তো লর্ড আরউইন, ঠিক আছে, লর্ড আরউইন না, এখানে বড়লাট লর্ড আরউইন, ঠিক আছে। আর ইংল্যান্ডে তখন প্রধানমন্ত্রী ছিলেন কে, 1931 তো, হ্যাঁ, ম্যাকডোনাল্ড, হ্যাঁ, রামসে ম্যাকডোনাল্ড। তো ম্যাকডোনাল্ড ছিলেন হচ্ছে প্রধানমন্ত্রী আর কি, ঠিক আছে। তো ওখানে ডাকা হবে, তোমরা সবাই যাবে সেখানে, তোমাদের সবাইয়ের মতামত নিয়ে একটা সংবিধান তৈরি হবে, এই সমস্ত প্রতিশ্রুতি দেয় লর্ড আরউইন। ওকে, তো এই ঘোষণাপত্র ভারতীয় নেতৃবৃন্দদের কারোর পছন্দ হয়নি। তো স্বাভাবিকভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু তো বলে, "ভাই, এসব ভুলভাল, হ্যাঁ, এই সমস্ত গোলটেবিল বৈঠক তো আহ্বান করা, তো ওখানে তো ওখানে যাওয়া তো দূরের কথা, এমনি এই সমস্ত কথা সে উড়িয়ে দেয় আর কি। তো অ্যাকচুয়ালি লর্ড আরউইন, ঠিক আছে, আহ, খুব সম্ভবত লেবার দলের লোক ছিলেন, লেবার দলের লোক ছিল মনে হয়। যাই হোক, তো প্রতিশ্রুতি দেয় আর কি যে এরকম হবে, কিন্তু পরবর্তীকালে চার্চিল ভারত প্রধানমন্ত্রী হয় আর কি, ঠিক আছে। চার্চিল চার্চিল স্যার লেবার দলের লোক ছিল মানে? ওদের আমাদের যেমন জাতীয় কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, এরকম ওইরকম, আলাদা আলাদা সব পার্টি আচ্ছা ক্ষমতায় আচ্ছা। যেরকম আছে ওরকম। তো যাই হোক আর কি, তো পরবর্তীকালে চার্চিল, এই যে চার্চিল ক্ষমতায় আসে ম্যাকডোনাল্ডের পরে। হ্যাঁ, চার্চিল ক্ষমতায় আসে, ব্রিটিশ প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ঠিক আছে, ক্ষমতায় আসে চার্চিল। তো চার্চিল এই সমস্ত ঘোষণাপত্র শুনে বলছে, ভাই এইসব তোমরা কি করে গেছো, এইগুলো চরম গুরুতর অপরাধ, ভারতের কি স্বাধীনতা দেবে, অনেক কষ্ট করে এইসব। তো এই যে ঘোষণাপত্র লর্ড আরউইন করে গেছিল,
তো এই যে চার্চিল এইসব দেখে বলছে ভাই তোমরা কি সব করেছো, এগুলো একদম না, এগুলো গুরুতর অপরাধ, এটা তুমি কেন করেছো। মানে এরা হচ্ছে খুব মানে বিরোধী ছিল ভারতের স্বাধীনতা দেওয়ার পক্ষে। কারা? এই চার্চিল। ম্যাকডোনাল্ডের মানে শাসনকাল শেষ হয়ে যাওয়ার পরে চার্চিল ক্ষমতায় আসে। চার্চিল এইসব দেখে তো গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল, মানে গোলটেবিল বৈঠকের পরে আর কি, তারপরে আর কি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল এগুলো তারা মেনে নিতে পারেনি। নতুন দল এসছে, নতুন মানে ইংল্যান্ডের নতুন দল আর কি, তো তারা এই সমস্ত মেনে নিতে পারে। তো চার্চিল এই ডোমিনিয়নের যে মর্যাদা দেওয়া হবে ভারতকে, এটাকে গুরুতর অপরাধ বলে উল্লেখ করেছেন আর কি। ঠিক আছে, এটা লিখে নিতে পারো, নাও লিখতে পারো। ঠিক আছে, লিখে নাও তাহলে। লেখো লেখো ভারতের স্বাধীনতার বিরোধী চার্চিল। ভারতের স্বাধীনতা বিরোধী চার্চিল ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দানকে গুরুতর অপরাধ বলে উল্লেখ করেন। কি বললেন? স্যার আরেকবার রিপিট করুন। ভারতের স্বাধীনতা বিরোধী আহ, প্রধানমন্ত্রী চার্চিল, মানে উইনস্টন চার্চিল হবে। উইনস্টন চার্চিল, শুধু চার্চিল লেখো। ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দান কে গুরুতর অপরাধ বলে উল্লেখ করেন। স্যার আরেকবার বলুন না। ও বাবা, একটু বলে দাও তো কেউ। আচ্ছা, কেউ লেখনি। আচ্ছা আমি বলছি আবার। লেখো ভারতের স্বাধীনতা বিরোধী চার্চিল ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দানকে ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দানকে গুরুতর অপরাধ বলে উল্লেখ করে। আচ্ছা, চার্চিল কি তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন? হুম হুম। ঠিক আছে, তো এই সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল। এই প্রতিশ্রুতিগুলো, হ্যালো শুনতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, চলো নেক্সট লেখো। আচ্ছা, লাস্ট হয়েছে, কতটা হয়েছে? কারেন্ট চলে গেছে।
ফোন থেকে এসেছি। কি? ও, সে যাই হোক। আচ্ছা, এবার দেখো 1929 সাল। ওকে, 1929 সালে যখন হচ্ছে মানে আমাদের এই যে জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু না, গান্ধীজি, মতিলাল নেহেরু, তেজ বাহাদুর সুপ্রো, এরা হচ্ছে এই সমস্ত নেতৃবৃন্দ বড়লাটের সঙ্গে দেখা করে আর কি। ঠিক আছে, বড়লাটের সঙ্গে দেখা করতে যায় আর কি। তো এই সমস্ত ব্যাপারে যখন দেখা করতে যায়, মানে বলেছিল যে এরকম প্রতিশ্রুতি দিয়েছে তোমাদের লোক, লর্ড আরউইন। আহ, কিন্তু মানে এই সমস্ত ব্যাপারটা নিয়ে খাতাপত্র দেখায় যে এসব তো দিতে হবে আমাদের, ডোমিনিয়ন স্ট্যাটাস। ডোমিনিয়ন স্ট্যাটাসের কথা যখন উল্লেখ করে আর কি, তখন জানতে চাই যে তোমাদের মনোভাব কি, তোমরা কি করতে চাইছো বলো। তো এই সমস্ত যখন তারা করে আর কি, মানে তেজ বাহাদুর সুপ্রো, আমাদের মতিলাল নেহেরু, গান্ধীজি এই সমস্ত বিষয় নিয়ে যখন বলে, তারা এই সমস্ত প্রতিশ্রুতি যখন মানে আনতে যায় আর কি, যে তোমরা এইসব বলেছো আমাদের দিতে হবে, এই সমস্ত উপেক্ষা করে, মানে অ্যাভয়েড করে যায়। কি তোমাদের এসব বলা হয়েছে ওটাকে দিতে হবে, এসব অ্যাভয়েড করে যায়। তো এই সমস্ত অ্যাভয়েড যখন করে যায় তখন আর কি তারা খালি হাতে ফিরে যাবে স্বাভাবিকভাবে। বলে যায় মাঝে মাঝে এরকম বিভিন্ন পলিটিক্যাল পার্টি অন্য পলিটিক্যাল পার্টিকে দোষারোপ করে যে বিভিন্ন আমাকে দেয়নি, ওই দেয়নি, হ্যান ত্যান। তো এরকম আর কি, যখন শূন্য হাতে তারা ফিরে যায়। ওকে, তো এই সমস্ত যখন এই হতাশায় নিমজ্জিত হয়, স্বাভাবিকভাবে তো হতাশায় নিমজ্জিত হবে যখন কিছু না পেয়ে চলে আসবে আর কি, কিছুই পেলো না। তো এই সমস্ত পর্যায়ে কারণ হচ্ছে গান্ধীজি, মতিলাল নেহেরু এরা তো সব অনুনয় বিনয় এগুলোর মাধ্যমে তো দাবি আদায় করার চেষ্টা করেছিল। তো এইগুলো যখন পেলো না তখন তাদের মধ্যে হতাশা তৈরি হলো। তো হতাশা তৈরি হয়ে যাওয়ার পরে একটা সেই সময় 1930 সাল, মানে তখন তারপরে আইন অমান্য আন্দোলন শুরু হয়। তো তার আগে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটে যায় ওই সময় আর কি। কি ঘটনা হয়? ভারতবর্ষের অভ্যন্তরে নানা ছোটখাটো চরমপন্থা আন্দোলন তৈরি হয় ভারতবর্ষের বিভিন্ন স্থানে। সেটা যদিও 1915 বা 1910 সালের পর থেকে এটা হচ্ছিল, কিন্তু এই সময় একটা চরম আকার ধারণ করেছিল ভারতবর্ষের বিভিন্ন স্থানে। ঠিক আছে, ভারতবর্ষের বিভিন্ন স্থানে একটা বিশাল একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়ে যায় 1929 সালের পরে। কেন? এই যে মানে যেটা সন্ত্রাসবাদী আন্দোলন যেটাকে বলা হয়, সশস্ত্র মানে গুপ্ত হত্যা, তারপরে হচ্ছে আহ, উম, মানে সন্ত্রাসবাদী আন্দোলন যেটাকে বলা হয়, এই সন্ত্রাসবাদী আন্দোলন ভারতবর্ষের বিভিন্ন স্থানে চলতে থাকে 1929 সালের ওই সময়। ঠিক আছে, এবং এই সমস্ত ঘটনার জন্য আর কি সরকার, যাদের এই সমস্ত মানে যারা ধরা পড়ছে, বা সরকার তাদের দমন করার জন্য নিষ্ঠুর মানে পলিসি নেয় আর কি, কঠোর পলিসি নেয়। হুম। প্রধানমন্ত্রী পদ প্রথম থেকেই ছিল। রানী নামমাত্র এই রানী হচ্ছে, মানে আমাদের যেমন ভারতবর্ষের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্র রানী চালাতো না, রানী হচ্ছে নামমাত্র, মানে তিনি প্রধানমন্ত্রী,